আজকে আমাদের নতুন বৌমা রান্না করে খাওয়াবে। ছোট বৌমা, তুমি আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করো। আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খাবো। কি, আমি আপনাদের সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো? আজকে প্রথমবার আমি রান্না করে ঢুকবো আর আপনাদেরকে শুধুমাত্র খিচুড়ি রান্না করে খাওয়াবো? ব্যাপারটা কেমন খারাপ মনে হচ্ছে না? ও বুঝেছি, আপনারা হয়তো ভাবছেন অনেক কিছু রান্না করতে আমার কষ্ট হবে, সেই জন্য আমাকে সহজ খাবার রান্না করতে দিচ্ছেন, তাই না? আরে না না বৌমা, এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমরা প্রত্যেকদিন রাত্রিবেলাতেই খিচুড়ি খাই। খিচুড়ি খেতে আমাদের সবার খুব ভালো লাগে। আর হ্যাঁ, কতটা খিচুড়ি রান্না করতে হবে আমি এখনই তোমাকে বলে দিচ্ছি। দাঁড়াও, আমার আলমারির মধ্যে চাল রাখা আছে, আমি তোমাকে এখনই চাল বের করে দিচ্ছি। এই বলে চম্পা দেবী আলমারির তালা খুলে চাল বের করতে শুরু করে। এমনকি সে একটা ছোট পাল্লার সাহায্যে চালের পরিমাণ মাপতে শুরু করে, যা দেখে তিতলি একেবারে আকাশ থেকে পড়ে। এই নাও, এতে 120 গ্রাম চাল আছে। এই 120 গ্রাম চাল দিয়ে তুমি আমাদের জন্য খিচুড়ি রান্না করে ফেলো। সুন্দর করে খিচুড়ি রান্না করবে, কেমন? যাতে আমরা সবাই মজা করে খেতে পারি। সে কি মা, 120 গ্রাম চাল দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে বলছেন? এত অল্প খিচুড়ি রান্না করলে সবার হবে কিভাবে? 120 গ্রাম খিচুড়ি মানে কেবলমাত্র একজনই হয়তো ঠিক মতো খেতে পারবে। আপনি কি শুধু নিজের জন্যই খিচুড়ি রান্না করতে বলছেন? আর খিচুড়ি রান্না করতে হলে তো ডালের প্রয়োজন, আপনি তো আমাকে ডাল দিলেন না। ও বুঝেছি, রান্নাঘরেই বুঝি ডাল রাখা আছে, তাই তো? আরে আমাদের বাড়িতে কেউ বেশি খাবার খায় না। আমরা রাত্রিবেলা করে এক একজন মাত্র 20 গ্রাম চালেরই খিচুড়ি খাই, তাতে আমাদের পেট অতিরিক্ত ভরে যায়। তাছাড়া রাত্রিবেলা করে হালকা পাতলা খাবারই খেতে হয়, তাতে হজমের সমস্যা হয় না। আর খিচুড়িতে ডাল দিতে হবে কেন? ডাল ছাড়া কিভাবে খিচুড়ি রান্না হবে সেটা তোমার বড় যা তোমাকে শিখিয়ে দেবে। বড় বৌমা, যাও নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে যাও আর আমাদের বাড়ির মতো স্টাইলে খিচুড়ি রান্না করা শিখিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তার মাথার মধ্যে সবকিছুই যেন গুলিয়ে যায়। তাই সে চুপচাপ বড় জায়ের সঙ্গে রান্নাঘরে চলে যায়। দেখ, আমি তোকে ডাল ছাড়া কিভাবে খিচুড়ি রান্না করতে হয় শিখিয়ে দিচ্ছি। প্রথমে জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নে, তারপর চালের মধ্যে পরিষ্কার জল দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দে। ভাতটা যখন ফুটে আসবে তখন ভাতের মধ্যে হলুদ আর লবণ দিবি। তারপর দেখবি খিচুড়ি দেখতে যেরকম হলুদ রঙের হয়, তেমনি আমাদের খিচুড়িও দেখতে একেবারে সুন্দর হলুদ রঙের হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু সত্যি বলতে ডাল ছাড়াও যে খিচুড়ি রান্না করা যায় এটা আমি জানতাম না। আচ্ছা দিদি, তুমি বলো তো, এই মাত্র 120 গ্রাম চালের খিচুড়ি, না না খিচুড়ি নয়, এটাকে খিচুড়ি বললে তো খিচুড়ির অপমান করা হবে। 20 গ্রাম চাল দিয়ে যদি হলুদ ভাত রান্না করি তাহলে কি আমাদের সবার পেট ভরবে? আরে বাবা, পেট ভরবে না কে বলেছে? আমরা তো সবাই এক থালা করে খিচুড়ি খাবো। এই দেখ, এই এক বালতি জল তুই খিচুড়ির হাঁড়ির মধ্যে ঢেলে দিবি, তাহলেই আমাদের একেবারে পাতলা খিচুড়ি রেডি। আমাদের বাড়িতে সবাই পাতলা খিচুড়ি খেতেই পছন্দ করে। এক বালতি জল ঢাললে দেখবি রাত্রিবেলা খাওয়ার পরও সেই খিচুড়ি বেঁচে যাবে, সকালবেলাও আমরা খিচুড়ি খেতে পারবো। এই বলে তিতলির বড় যা সেখান থেকে চলে যায়। আর এতক্ষণে তিতলি খুব ভালো মতোই বুঝতে পারি তার শ্বশুর বাড়ির পরিবার ভীষণ পরিমাণে কিপটা। শ্বশুর বাড়িতে আসতে না আসতেই তিতলি খিচুড়ি রান্না করতে গিয়ে সেটার নিদর্শন পেয়ে যায়। কিছুক্ষণ পর রাত্রিবেলা সবাই খাবার খেতে এলে তিতলি কিভাবে সবাইকে সেই জলের মতো খিচুড়ি পরিবেশন করবে বুঝে উঠতে পারে না। সে কোনো মতে সবার প্লেটে একেবারে পাতলা জলের মতো খিচুড়ি পরিবেশন করে, আর সেই খিচুড়ি খেয়ে সবাই তিতলির খুবই প্রশংসা করতে থাকে। বৌমা, তুমি তো খুব ভালো খিচুড়ি রান্না করেছো। এই শীতের মধ্যে গরম গরম পাতলা খিচুড়ি খেতে দারুণ লাগছে। আজকে আমি অনেক বেশি খিচুড়ি খেয়ে ফেলেছি। এত বেশি খিচুড়ি খেয়েছি আমি তো নড়তে পর্যন্ত পারছি না। কি অদ্ভুত পরিবারে চলে এসেছি আমি খিচুড়ি খাচ্ছি নাকি জল খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি হলুদ আর লবণ গোলা জল খাচ্ছি। আর এই খিচুড়ি খেয়ে এদের পেট কিভাবে ভরতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। একটু পরেই আমার আবার খিদে পেয়ে যাবে, জানি না সারা রাত আমি কিভাবে কাটাবো।
এভাবেই তিতলি মনে মনে আকাশ পাতাল চিন্তা ভাবনা করতে থাকে, কিন্তু সে তার শ্বশুরবাড়ির পরিবারের সামনে কিছুই বলতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই তিতলি ঘুমাতে চলে যায়, কিন্তু 1 ঘন্টা কাটতে না কাটতেই তিতলির প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর খিদে পেলে তিতলি কিছুতেই ঘুমাতে পারে না, তাই তিতলি কি করবে বুঝে উঠতে না পেরে রান্নাঘরে চলে যায়। আমার খুব খিদে পেয়েছে, এখন যদি আমি পেট ভরে খাবার না খাই তাহলে আমার কিছুতেই ঘুম আসবে না। খিদেতে আমার পেটের নাড়ি একেবারে জ্বালা করছে। দেখি রান্নাঘরে কি খাবার আছে, প্রথমে ফ্রিজটা খুলে দেখি কি আছে। এই বলে তিতলি ফ্রিজ খোলে, কিন্তু সেই ফ্রিজে সে কোনো রকম খাবার দেখতে পায় না। এমনকি সেই ফ্রিজ পুরোপুরি ভাবে ফাঁকা থাকে। আর সেই ফ্রিজ দেখে খুব ভালো মতোই অনুমান করা যায় যে দীর্ঘদিন ধরে ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে তিতলি এবার অন্য কোনো খাবার আছে কিনা দেখতে শুরু করে। কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করার পরও রান্নাঘরে অন্যের কোনো দানা দেখতে পায় না। রান্নাঘরে একটা খাবারের দানা পর্যন্ত নেই। রাত্রিবেলা তো রান্নাঘরে নুনের কৌটো আর হলুদের কৌটো রাখা ছিল, এখন তো দেখছি সেটাও নেই। মনে হচ্ছে আমার হাড়কিপ্টে শাশুড়ি আলমারির মধ্যেই নুনের কৌটো আর হলুদের কৌটো ঢুকিয়ে দিয়েছে। হাই রে হাই, এবার আমি সারা রাত ঘুমাবো কি করে? আমার তো প্রচন্ড খিদে পাচ্ছে, এবার আমি কি খাবো? এই বলে তিতলি বোতলে করে জল ভরে নিজের রুমে নিয়ে চলে যায়। আর সে বেশি বেশি করে জল খেতে থাকে, কিন্তু তাতেও তিতলির খিদে মেটে না। এভাবেই তিতলিকে সারা রাত না খেয়ে থাকতে হয়। আর সে শুধুমাত্র সকালবেলার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে এভাবেই সকাল হয়ে যায়। আর সকাল হতে না হতেই তিতলি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে স্নান করার জন্য বাথরুমের দিকে যায়। কিন্তু এমন সময় অভি তিতলিকে আটকে বলে, আরে তিতলি, তুমি নিশ্চয়ই বাথরুমে স্নান করতে যাচ্ছ তাই না? হ্যাঁ, কেন? তুমি কি বাথরুমে যাবে? আমার কিন্তু স্নান করতে একটু সময় লাগবে, তাই তোমার প্রয়োজন পড়লে তুমি আগে বাথরুমে যেতে পারো, আমি কিছুক্ষণ ওয়েট করতে পারি। আরে না না, আমি বাথরুমে যাব না। আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যেন স্নান করো না, কারণ এখন এমনিতেই শীতকাল পড়ে গেছে। আর আমাদের তো বিয়ে ছিল, তুমি নিশ্চয়ই কালকে তো স্নান করেছো, তাই আজকে আর তোমাকে স্নান করতে হবে না। তুমি শুধু দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নাও। অভির কথা শুনে তিতলি প্রচন্ড পরিমাণে অবাক হয়। কেন আমি স্নান করব না কেন? শীতকালে স্নান করতে আমার কোনো সমস্যা নেই, এমনকি শীতকালে আমি ঠান্ডা জলেই স্নান করি। আমার বরং শীতকালে ঠান্ডা জলে স্নান করতে ভালো লাগে। তুমি কি ভাবছো আমি এখন সকালবেলা স্নান করলে আমার বুঝি ঠান্ডা লেগে যাবে? না না, সেটা নয়। শীতকালে আমরা যতটা সম্ভব জলের সঞ্চয় করি, মানে আমি তোমাকে বোঝাচ্ছি, আমরা যদি কম করে জল ব্যবহার করি তাহলে আমাদের ট্যাঙ্কের জল অনেকদিন পর্যন্ত থাকবে। তাই আমাদের বারে বারে পাম্প চালিয়ে ট্যাঙ্কে জল ভরতে হবে না। এতে করে কি হবে বলো তো? আমাদের ইলেকট্রিক বিল কম আসবে, আর তাতে আমরা প্রত্যেক বছর শীতকালে অনেক টাকা সাশ্রয় করতে পারবো। তোমরা এত কিপটে কেন বলো তো? আমি তো ভেবেছিলাম শুধুমাত্র তোমার মা আর বৌদি কিপটে, কিন্তু এখন তো দেখছি তুমিও মহা কিপটে। ইলেকট্রিকের বিল কম পড়বে বলে তোমরা স্নান পর্যন্ত করো না? তাহলে তোমরা কতদিন ছাড়া স্নান করো শুনি? আরে শীতকালে আমরা একটানা 3 মাস কেউ স্নান করি না, শুধুমাত্র হাত মুখ ধুয়ে নিলেই তো চলে যায়। আর গরমকালে আমরা ওই মোটামুটি 10 দিন ছাড়া স্নান করে থাকি। যাও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। আর হ্যাঁ, জল কিন্তু কম ব্যবহার করবে। খবরদার তুমি স্নান করে ট্যাঙ্কের সব জল যেন শেষ করে দিও না, তাহলে কিন্তু আমার মা খুব রেগে যাবে, আর সাত সকালে বাড়িতে ঝগড়া ঝামেলাও শুরু হয়ে যাবে। এই শুনে তিতলির আর কিছু করার থাকে না। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। আর তিতলি বাথরুম থেকে বেরিয়ে এলে অভি বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু সে মাত্র 1 মিনিটের মধ্যেই বাথরুমের বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে তিতলি শাড়ি পরিবর্তন করে কোন শাড়ি পরবে কিছুই ঠিক করতে পারে না। আরে তুমি এত তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এলে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি হাতে মুখে জল দাওনি। মনে হচ্ছে তুমি জলের অনেক বেশি সাশ্রয় করে ফেলেছো। যাই হোক, দেখো না, আমি এই শাড়িটা খুলে কোন শাড়িটা পরবো সেটাই ঠিক করতে পারছি না। এই লাল রঙের শাড়িটা পরবো নাকি নীল রঙের শাড়িটা পরবো, দেখো তো। আরে তোমার শাড়ি চেঞ্জ করার তো কোনো দরকারই নেই। তুমি ওই শাড়িটা কত দাম দিয়ে কিনেছো জানো? ওই শাড়িটার দাম 3000 টাকা। তাই এই শাড়িটা তুমি একটা অন্তত 30 দিন পরে থাকবে, তারপর তুমি শাড়িটা কেচে পরিষ্কার করবে। এতে করে জামা কাপড় কাচতে গিয়ে বারে বারে সার্ফ নষ্ট হবে না, আর জলের তো সাশ্রয় হবেই। আমিও তো এই শেরওয়ানিটা 4000 টাকা দিয়ে কিনেছি, তাই আমি ঠিক করেছি এই শীতকালটা পুরোই শেরওয়ানিটা পরেই কাটিয়ে দেবো। অভির কথা শুনে তিতলির মাথা একেবারেই ঘুরে যায়, কারণ সে বাবার জন্মে কখনো এতটা কিপটে পরিবার দেখেনি। এমনকি তিতলি যখন ঘরের বাইরে বেরোয় তখনও সে তার পরিবারের সবাইকে বিয়ের দিনের পোশাক আশাকই পরে থাকতে দেখে। কিন্তু তিতলি কোনো কিছু না ভেবেই রান্নাঘরে চা করতে চলে যায়। আর রান্নাঘরে গিয়ে তিতলি দেখে যে একটা ছোট কাপে চিনি এবং চা পাতা রাখা আছে।
এরা যে কিপটে, আমি জানতাম এরা দুধ চা খায় না। এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি লিকার চাই তৈরি করে ফেলি। তারপর বেশি করে বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। চা বানানোর পর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নেব ব্রেকফাস্টে কি রান্না হবে। এই বলে তিতলি চিনি এবং চা পাতা দিয়ে লিকার চা তৈরি করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেই চা যখন টকবক করে ফুটতে শুরু করে, এমন সময় সেখানে তিতলির বড় যা পাপিয়া চলে আসে আর সেই সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন বন্ধ করে দেয়। আরে আরে কি করছো তুমি? এতক্ষণ ধরে চা ফুটছে দেখতে পাচ্ছ না? চা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, শুধু শুধু গ্যাস পুড়ছে। বেশিক্ষণ ধরে চা ফোটালে চায়ের পরিমাণ তো কমে যাবে। এ তুমি কি বলছো দিদি? জলের মধ্যে চা পাতা দিয়ে বেশিক্ষণ না ফোটালে তো চায়ের কোনো টেস্টই পাওয়া যাবে না। সকাল সকাল উঠে বেশ কড়া করে চা খেতে তো ভালো লাগে। আরে তুমি তো দেখছি একদমই সাশ্রয়ী নও। তুমি জানো আমি সবাইকে কিভাবে চা করে খাওয়াই? আমি রাত্রিবেলায় শাশুড়ি মায়ের কাছ থেকে চা পাতা চেয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, আর সকালবেলা সেই চা পাতা ভেজানো জলের মধ্যে চিনি মিশিয়ে ছেঁকে নিই। ব্যাস, আমার চা তৈরি। আলাদা করে গ্যাস ওভেন ধরিয়ে চা ফোটানোর কোনো দরকারই পড়বে না। এমনিতেই চায়ে খুব সুন্দর কালার চলে আসে। আর হ্যাঁ, তুমি যখন এতক্ষণ ধরে চা ফুটিয়েই ফেলেছো, তাহলে এই চা পাতা কিন্তু খবরদার তুমি ফেলে দিও না। এই চা পাতা দিয়ে এখনো কমপক্ষে 8-10 বার চা করা যাবে। বড় জায়ের কথা শুনে তিতলি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে এতক্ষণে তিতলি খুব ভালো মতো বুঝতে পারে যে তিতলির শ্বশুরবাড়ির পরিবার একেবারে হাড়কিপটা। আর কিছুক্ষণের মধ্যেই তিতলি যখন সবাইকে চা পরিবেশন করে, তখন তিতলির শাশুড়ি মা চম্পা দেবী বলে, আরে ছোট বৌমা, তুমি সবাইকে 1 কাপ করে চা দিয়েছো কেন? আমরা সকালবেলা তো অর্ধেক কাপ করে চা খাই। সবার কাপ থেকে চায়ের পরিমাণ কমিয়ে দাও। আর যতটা চা বেঁচে থাকবে সেই চা আমরা আবার সন্ধ্যাবেলা খাবো। আমাদের বাড়িতে শুধুমাত্র সকালবেলা একবারই চা হয়। একজন অর্ধেক কাপ করে দুবেলা করে চা খাই। তুমি চা কম করো, আমি সবাইকে বিস্কুট দিচ্ছি। এই বলে চম্পা দেবী তার আলমারি খুলে বিস্কুটের কৌটো বের করে আর সেই সবাইকে অর্ধেক অর্ধেক করে বিস্কুট দিতে শুরু করে। শাশুড়ি মায়ের এরকম কিপটামি দেখে তিতলি এবার মাথা ঘুরে পড়ে যায় আর সবাই মিলে তাড়াতাড়ি করে তিতলিকে ঘরে তুলে নিয়ে যায়। কিন্তু জলের অপচয় হবে বলে কেউ তিতলির চোখে মুখে জলের ছিটা দেয় না। এভাবে বেশ কয়েক ঘন্টা কাটার পর এমনি এমনি তিতলির জ্ঞান ফিরে আসে। আর এভাবেই দেখতে দেখতে 15 দিন কাটে। কিন্তু 15 দিনের মধ্যেই তিতলি প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে, কারণ শ্বশুর বাড়িতে আসার পর সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। আর যার ফলে তিতলি একদিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাই তিতলিকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। খবর পেয়ে তিতলির বাবা মা হসপিটালে এসে পৌঁছায়। আর তিতলির অবস্থা দেখে তিতলির বাবা মা তিতলির শ্বশুরবাড়ির পরিবারের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি, আপনারা এতটা কিপটা! আমরা যদি আগে জানতাম তাহলে আপনাদের মতো পরিবারে আমাদের মেয়ের কখনো বিয়ে দিতাম না। আমরা আর কিছুতেই আপনাদের বাড়িতে আমাদের মেয়েকে পাঠাবো না। তা না হলে আমরা আর আমাদের মেয়েকে ফিরেই পাবো না। আমরা আপনাদেরকে ছাড়বো না। আপনারা আমাদের মেয়েকে এইভাবে কষ্ট দিয়েছেন। আমরা এখনই পুলিশে ফোন করে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো। তিতলির বাবার মুখে এমন কথা শুনে তার শ্বশুর বাড়ির প্রত্যেকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সবাই মিলে কান্নাকাটি করতে শুরু করে, কারণ তারা কিছুতেই জেলের ঘানি টানতে চায় না। তাই ভয়ের চোটে তিতলির শ্বশুর বাড়ির প্রত্যেকেই তিতলি এবং তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে তিতলির শ্বশুর বাড়ির প্রত্যেকে কিপটেমি করা বন্ধ করে দেয়, যার ফলে তিতলি খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে পারে। আর এভাবেই তিতলি হাসি খুশি শ্বশুর বাড়িতে সংসার করে। শিলাদেবীর 2 বৌমা অঞ্জনা এবং সুস্মিতা, 2 ছেলে বৌমাকে নিয়ে শিলাদেবীর একদম ভরা পরিবার ছিল। ঝামেলা অশান্তি তাদের পরিবারে একেবারে নেই বললেই চলে। তবে প্রত্যেকদিন সকালবেলা এবং রাত্রিবেলা একটা কারণেই তাদের বাড়িতে কাকপক্ষীও বসতে পারে না। শিলাদেবীর 2 বৌমা চিৎকারে গোটা এলাকা প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। আর এই ঝগড়ার একমাত্র কারণ হলো শিলাদেবীর 2 বৌমার নিজেদের বানানো রুটি এবং সবজি নিয়ে রেষারেষি। শিলাদেবীর ছোট বৌমা বলে তার বানানো রুটি ভালো, আর বড় বৌমা বলে তার বানানো সবজি ভালো। এমনই একদিন সকালবেলা, আজকে সকালবেলা এত সুস্বাদু ব্রেকফাস্ট করতে পারবো ভাবতেই পারিনি। এই রুটি সবজি খেয়ে সত্যি তৃপ্তি হলো। তোমরা খুব ভালো বানিয়েছো। কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বলো তো, রুটি নাকি সবজি? সত্যি বলবে কিন্তু, একদম মন থেকে বলো।
এটা আমি কি করে বলি বলো তো? রুটিটা যেমন সুস্বাদু হয়েছে সবজিটাও তেমনই সুস্বাদু হয়েছে। শুধু রুটি খেলেও ভালো লাগছে বা শুধু সবজি খেলেও ভালো লাগছে। রুটিটা আমি বানিয়েছি দাদা, আমি জানি আপনি চাইলেও রুটিটা কত ভালো সেটা মুখ ফুটে বলতে পারবেন না, তবে আপনার তৃপ্তি হয়েছে দেখেই আমি বুঝে গেছি যে সত্যি সত্যি রুটিটা আমি ভালোই বানিয়েছি। তরকারি ছাড়া রুটি খেতে ভালো লাগে? আমার বানানো তরকারিটা ছিল বলেই তো রুটিটার স্বাদ আরো বেড়ে গেছে। সুতরাং তোর এত ভেবে নিজের মাথাকে কষ্ট দিয়ে আর কোনো লাভ নেই। তুমি ভালো করেই জানো আমার ওই তাওয়ায় বানানো রুটি খেতে কত সুস্বাদু হয়, আর তার উপরে ওগুলো সাধারণ আটার রুটিও নয়, ওগুলো ময়দার রুটি। আমি যে ভালো রুটি বানাই সেটা একবার স্বীকার করলে তোমার কি অসুবিধা হবে শুনি? তুই কি খুব স্বীকার করিস যে আমার বানানো তরকারিগুলোও খেতে ভালো হয়? প্রত্যেকদিন তোর এই একই নাটক না, আমার আর ভালো লাগে না সত্যি। নাটক তো আমি একাই করি, তুমি তো নাটকের নটাও করতে পারো না। তোমার মতো নিষ্পাপ আর নির্ভেজাল মানুষ এই পৃথিবীতে দুটো নেই জানো। তোমাদের সবার সামনেও আমাকে এভাবে অপমান করছে আর তোমরা চুপ করে বসে বসে দেখছো। আমি যে ওর থেকে বয়সে বড় সেটা বোধহয় এ ভুলে গেছে, কিন্তু তোমরাও কি ভুলে গেছো? কি কুক্ষণে যে বলতে গিয়েছিলাম যে আজকের ব্রেকফাস্টটা ভালো হয়েছে, এখন তো মনে হচ্ছে আজ ব্রেকফাস্ট করেই ভুল করেছি। আজও যদি অন্য দিনের মতোই বাইরে থেকে খেয়ে নিতাম তাহলে এই অশান্তির সামনাসামনি পড়তে হতো না। তোর ও এখন তোমার মনে হবে যে ব্রেকফাস্ট করা ভুল হয়ে গেছে, অথচ তোমার নিজের ভাইয়ের বউয়ের ভুল তো তোমার চোখে পড়বে না। বাহ বাবা বাহ। এইভাবে এক কথা দু কথা থেকে অঞ্জনা এবং সুস্মিতার মধ্যে ভালো রকমের অশান্তি শুরু হয়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এতক্ষণ সমস্ত ঘটনা শিলাদেবী চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। সে ভাবে অন্য দিনের মতো আজকে ঝগড়াও 5-10 মিনিট হওয়ার পর থেমে যাবে, কিন্তু সেই দিনের ঝামেলা কিছুতেই থামতে চায় না, বরং প্রতি মিনিটে যেন ঝামেলা আরো বেড়ে বড় আকার ধারণ করে। সামান্য রুটি সবজির ঝামেলা থেকে শিলাদেবীর বৌমাদের বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। সব ঘটনা দেখে শিলাদেবী প্রথমে তার বড় বৌমার ঘরে যায়। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? আমি শুনলাম তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছো। ছোট বৌমার সাথে ঝগড়া করে আমাদের সাথে থাকবে না তুমি? এই বাড়িতে আমার আর কোনো সম্মান নেই মা, এখানে আমি থাকবো না। প্রত্যেকদিন আমি কত রকমের নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন তরকারি রান্না করি, আর সেই সব কিছুকে কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে তোমার সবজিকে দাম দেওয়া হয় না? তুমি অত সুন্দর করে সবজি না রান্না করলে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এত তৃপ্তি করে খাওয়া সম্ভব হতো? আপনার ছোট বৌমা তো বলে সবই নাকি ওর রুটি বানানোর কামাল, ও নাকি সুস্বাদু রুটি বানায়, তাই আমার সবজিগুলো খেতে ভালো লাগে। একটা কথা বলি শোনো, তুমি যখন কারোর বাড়িতে বা কোথাও নিমন্ত্রণ খেতে যাও তখন কি কোন চালের ভাত হয়েছে সেটা দেখো, নাকি কোন সবজি কি মাছ আর কোন মাংস রান্না হয়েছে সেটা দেখো? সবজি মাছ মাংস এগুলোই তো দেখি, ভাত আবার কে দেখে? তবে ভাতেরও তো ধরন হয়, কিন্তু পাশে সুস্বাদু মাছ মাংস আর সবজি থাকলে ভাত যেমনই হোক না কেন সব খাবারই তো খেয়ে নেওয়া যায়। তাহলে তুমি বলো, সবজি বেশি দরকারি নাকি রুটি? শিলাদেবী এত সুন্দরভাবে বোঝানোর পর অঞ্জনা সত্যিই বুঝতে পারে যে রুটি যতই ভালো হোক না কেন তার সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু তরকারি না হলে কোনো খাবারই আনন্দ করে খাওয়া যাবে না। বড় বৌমার মুখে হাসি ফুটতে দেখে শিলাদেবী সেখান থেকে বেরিয়ে আসে। নিজের ঘরের দিকে যাওয়ার সময় শিলাদেবী শুনতে পায় তার ছোট বৌমাও হাউ হাউ করে কাঁদছে। একে তো সুস্মিতা বাড়ির সব থেকে ছোট সদস্য, তার উপরে সে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে মাত্র 3 থেকে 4 মাস আগে। এরই মধ্যে সে যদি আবার বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সুস্মিতার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোরই অপমান হবে। এই ভেবে শিলাদেবী তার ছোট বৌমার ঘরেও ঢোকে। এত কান্নার কি হলো ছোট বৌমা? এরকম ঝগড়া তো তোমরা দুজনে প্রত্যেক দিনই করো। তোমাদের ঝগড়া না শুনলে মনে হয় দিন পুরোই হয়নি। এত ভালো সবকিছু চলছে আর সেসব ছেড়ে তুমি বাপের বাড়িতে যেতে চাইছো? আমি এত কষ্ট করে চালের গুঁড়ো, ময়দা, জোয়ার, বাজরা এসব দিয়ে রুটি বানাই যাতে প্রত্যেকদিন নতুন নতুন স্বাদের রুটি আপনাদেরকে খাওয়াতে পারি, কিন্তু আমার সেই খাটনির তো কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে দাম দেওয়া হয় না? তার নামটা শুধু একবার বলো আমাকে, তারপরে আমি তার ব্যবস্থা করছি। কে বলবে মা? আপনার বড় বৌমাই তো রোজ বলে প্রত্যেকদিন একভাবে খাবার টেবিলে আমার রুটি কি ছোট করে। রোজ এক জিনিস কি ভালো লাগে বলুন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার খুব খিদে পেয়েছে, আর তোমার সামনে কষা মাংস, আলু পটলের চিংড়ি দিয়ে তরকারি, চানা মশলা এসব রাখা আছে। সেই সমস্ত খাবার কি তোমার খেতে ইচ্ছে করবে?
ভাত না থাকলে, রুটি না থাকলে আমি শুধু শুধু তরকারিগুলো কিভাবে খাবো? শুধু শুধু তরকারি কি খেতে ভালো লাগে? দুটো রুটি থাকলেও তো আমি শুধু চানা মশলা খেয়ে পেট ভরিয়ে দিতাম। আচ্ছা, এবার মনে করো তোমার সামনে ভাতও আছে, রুটিও আছে, কিন্তু রুটিগুলো অনেকক্ষণ ঠান্ডায় থেকে শক্ত হয়ে গেছে, ভাতগুলো কেমন যেন নষ্ট নষ্ট গন্ধ বেরোচ্ছে, তাহলে কি তুমি শুধু শুধু এই সবজিগুলো খাবে? হয়তো একটু খাবো, কিন্তু খেয়ে তো তৃপ্তি হবে না, তাই হয়তো শান্তি করে পেট ভরে খেতেও পারবো না। তাহলে এর থেকে তুমি কি বুঝতে পারলে সেটা আমাকে একবার বলো। হঠাৎই শিলা দেবীর এই প্রশ্নটা শুনে সুস্মিতা একটু চিন্তায় পড়ে। বেশ কয়েক সেকেন্ড ভাবার পর হঠাৎই তার মুখে হাসি ফোটে। আপনি একদম ঠিক বলেছেন, সামনে যতই সুস্বাদু খাবার থাকুক না কেন, রুটি বা ভাত যদি মনের মতো না থাকে তাহলে কোনো সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি হয় না। এই কথা বলে সুস্মিতা খুবই আনন্দ পায়। সে আবার ব্যাগপত্র গোছানো বন্ধ করে সংসারের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার দুই বৌমা ঝগড়াঝাটি কান্নাকাটি ছেড়ে তার দুই বৌমা একসঙ্গে কাজ করছে দেখে শিলা দেবীও শান্তি পায়। সে কিভাবে এমন চমৎকার করতে পেরেছে সেটা জানতে পেরে তার দুই ছেলে মনোজ এবং সুপ্রীতম তাদের মায়ের কাছে আসে। শিলা দেবী কিছুতেই তাদের এই ব্যাপারে কিছু বলতে চায় না, কারণ শিলা দেবী জানে সে একটু হলেও তার দুই বৌমার কাছে দু রকমের মিথ্যা কথা বলেছে, আর এটা যদি তার বৌমারা কোনোভাবে জানতে পারে তাহলে তারা দুজনেই কষ্ট পাবে। সেটা না হয় না বললে, তবে এটা তো বলো এর পরের বার থেকে এরকম অশান্তি হলে আমরা থামাবো কিভাবে? এই একই জিনিস তো প্রত্যেকদিন নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ মা, দাদা একদম ঠিক বলেছে, দুজনেরই তো রুটি আর সবজি দুটোই তো ভালো হয়, কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো বলো তো? দুজনকে একসাথে ভালো বললেও তো দুজনের সহ্য হয় না। তুমি তো এত বুদ্ধি বের করে সবসময় সবকিছু সামলে নাও, এই সমস্যাটা কি করে সামলাবো তুমি বলো না মা? এইভাবে প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া হলে তো পাড়ার লোকেও কত কথা বলতে থাকে। পাড়ার লোককে নিয়ে আমার মাথা ব্যথা কোনো কালেই ছিল না। আমি যাই করব আমার বৌমাদের খুশি করার জন্যই করব। আমি চাই না এরকম ছোট ছোট কারণে ওদের দুই বোনের মধ্যে বন্ধুত্বের আর ভালোবাসার সম্পর্কটা একেবারে তিক্ত হয়ে যাক। তার মানে নিশ্চয়ই তোমার মাথায় কোনো বুদ্ধি আছে, আমাদেরকেও একটু বলো প্লিজ। আজ না হোক কাল না হোক পরশু বাড়িতে ঝামেলা বাঁধবেই, তার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তারা মা ছেলেতে মিলে সমস্যা সমাধানের জন্য আলোচনা করে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। শিলা দেবীর অত বুদ্ধি করে বোঝানোর পরে বেশ অনেকদিন তার দুই বৌমার মধ্যে সেই বোঝানোর রেশটা থাকে। তারা কেউ আর একে অপরের সঙ্গে নিজেদের বানানো খাবার নিয়ে রেশারেশি করে না, কিন্তু বেশ কয়েকদিন পরে আবার সেই একইভাবে এর রুটি ভালো নয়, ওর সবজি ভালো নয়, এই নিয়ে তাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। শিলা দেবী কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে এবার সেই ঝামেলা থামাবে। আমার প্রত্যেক দিন এই অশান্তি আর ভালো লাগে না। আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি সেটা এক্ষুনি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই। আপনিও এটাই বলবেন তো যে ওর বানানো রুটিটাই সব থেকে বেশি ভালো? সেটার জন্য আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এমনিই বলে দিন, আদরের ছোট বৌমা কাদামাটি দিয়ে রুটি বানালেও তো সেটা আপনাদের কাছে খুব সুস্বাদু মনে হবে, আমি জানি। তুমি বড্ড বেশি কথা বলছো অঞ্জনা, আমরা কেউ কখনো মায়ের সাথে এইভাবে কথা বলিনি। মা যেটা বলছে আগে চুপ করে শোনো। কাল সপ্তাহের প্রথম দিন আমি ঠিক করেছি এবার থেকে সপ্তাহে 3 দিন ছোট বৌমা শুধু রুটি বানাবে, আর বড় বৌমা পুরো বিশ্রাম নেবে, আর বাকি 3 দিন বড় বৌমা সবজি বানাবে আর ছোট বৌমা বিশ্রাম নেবে। শুধু আমার হাতের বানানো রুটি খেলে তবেই সবাই বুঝতে পারবে আসলে কোন জিনিসটা বেশি সুস্বাদু। ঠিক তাই, সপ্তাহে 3 দিন শুধুমাত্র আমার হাতের নানান রকমের সবজি খেলে তবেই আপনারা সবাই বুঝতে পারবেন আমি আসলে কত ভালো রান্না করতে পারি। কিন্তু আরো যে একদিন বেঁচে থাকছে, সেই দিনটাই কি হবে? সেই দিন তোমরা দুজনে মিলে একসাথে রান্না করবে। ছোট বৌমা রুটি বানাবে আর তুমি সবজি। কাল থেকে এমনটা শুরু হবে, তাই বলছি তোমরা দয়া করে আর এরকম ঝগড়া করো না। শিলা দেবীর কথা শুনে তার দুই বৌমা ঝগড়া থামিয়ে দেয়। পরের দিন সকাল থেকে সুস্মিতা উঠে রুটি তৈরি করতে থাকে। এছাড়াও রান্নাঘরের বাকি সমস্ত কাজ তাকেই করতে হয়, কারণ এই 3 দিন তার শাশুড়ি মায়ের শর্ত অনুযায়ী তার বড় যা অঞ্জনা বিশ্রাম নেবে। সে খুব সুন্দর করে মন প্রাণ দিয়ে সমস্ত কাজ করে, দারুণ সুস্বাদু রুটিও বানায়। কিন্তু খাবার টেবিলে সবাইকে শুধু রুটি দিলে সবাই বেশ চমকে যায়। চমকে গিয়ে লাভ নেই, আমি সবজি বানাতে পারি না, ওটা দিদির দায়িত্ব ছিল। রুটি বানানো ছাড়াও আমাকে সংসারের অন্যান্য অনেক কাজ করতে হয়েছে, সবকিছু সামলে আমি আর সবজি বানিয়ে উঠতে পারিনি। আর তাছাড়া মা তো শুধু আমাকে রুটি বানানোর শর্তই দিয়েছেন। সুস্মিতার এই কথার উপরে আর কেউ কিছু বলে না। এভাবে শুকনো শুকনো শুধু রুটি খেয়ে কারোরই একটুও ভালো লাগে না।
এমনকি সুস্মিতাও নিজের বানানো রুটি খেয়ে মাত্র 3 দিনেই বিরক্ত হয়ে ওঠে। যদিও মনোজ এবং সুপ্রীতম বাইরের খাবার খেত, কিন্তু অঞ্জনা, সুস্মিতা আর শিলা দেবীকে শুধু রুটি খেয়েই কাটাতে হয়। কোন রকমে 3 দিন কাটে। এরপর আসে অঞ্জনার সবজি বানানোর পালা। তাকেও সংসারের সমস্ত কাজ করে সবজি রান্না করতে হয়। প্রত্যেকদিন সকাল বিকেল শুধু সবজি খেতে কারোরই ভালো লাগে না। তারা সবাই অপেক্ষা করে থাকে রবিবার কবে আসবে আর কবে তারা ঠিক করে বাড়ির খাবার খেতে পারবে। শেষ পর্যন্ত রবিবার চলেই আসে, আর তার সাথে সাথে সকলের প্রাণে যেন জলও আসে। আজ আমরা একটু শান্তি করে খেতে পারবো, কি বলিস ছোট? শুধু শুধু তরকারি খেতে আর শুধু শুধু রুটি খেতে ভালো লাগে বল? মা যে কেন এরকম শর্ত রেখেছিল কে জানে। আমি এত সুস্বাদু করে রুটিগুলো বানাচ্ছিলাম, তাও যেন কিছুতেই আমার খেতে মন চাইছিল না। আমি যে কিভাবে রুটিগুলো খেয়েছি আমিই জানি। তাই না তাই, আমিও কি কম খেটেছি বল সবজিগুলো রান্না করতে? তাও কিছুতেই যেন গলা দিয়ে নামতেই চাইতো না। আজকে আমরা দুজনে মিলে রুটি আর সবজি মিলিয়ে তৃপ্তি করে খাবো। এবার বুঝতে পেরেছো তো তোমরা যে তোমরা একে অপরের পরিপূরক? ছোট বৌমার রান্না ছাড়া তোমার রান্নার কোনো স্বাদই থাকবে না, আর বড় বৌমার সবজি না থাকলে ছোট বৌমার রুটিগুলো খাওয়ার যোগ্যই হবে না। তারা দুজনেই তাদের শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে। তারা কথা দেয় এরপর থেকে তারা আর কখনো এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে আর নিজেদের মধ্যে ঝামেলা করবে না। সত্যি সত্যি সেদিন থেকে শিলা দেবীর পরিবারে সুখ শান্তি নেমে আসে।